হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা এপিসোড করব, কোনো রিভিউ করব না। আজকে পারফিউম রিলেটেড কিছু টপিক নিয়ে আলাপ করব, যেগুলো আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল লাইক বিগত কয়েক মাসে। কিছু কোয়েশ্চেন পাইছি, যেমন যারা একটু নতুন কমিউনিটিতে তারা বলেছিলেন, ভাইয়া ফর এক্সাম্পল একটা পারফিউমের ভিনটেজ ব্যাচ নিয়ে একটু কথা বলেন। মানে কোনো পার্টিকুলার পারফিউম না, যে কোনো পারফিউম ভিনটেজ নিয়ে একটু কথা বলতে। এগুলো আসলে কেনা উচিত কিনা, কিংবা আসলে এগুলো এত টাকা দিয়ে মানুষ কেন কিনবে, ভিনটেজ কি, এগুলো একটা। আরেকটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট পারফিউমের। এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, যারা আমাদের পারফিউম গ্রুপে অনেকদিন যারা আছেন তারা জানেন এগুলো নিয়ে। বাট আমি আসলে আলাপ করবো ওইগুলো আলোকে, যে মানে যারা অনেক একটু নতুন, একটু কনফিউজ, যে বডি স্প্রে ইউজ করবো না, পারফিউম ইউজ করবো না, ডিক্যান্ট ইউজ করবো না, আতর ইউজ করবো, বিভিন্ন টাইপের পারফিউম থাকে। তো এগুলো নিয়ে আমি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আর সেকেন্ড পার্টে আমি দেশের একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবো। ভালো লাগে কথা বলতে, এখন ফ্রিডম অফ স্পিচ আছে, সবার স্বাধীনতা আছে কথা বলার, খুব ভালো লাগে কথা বলতে। তো যতদিন ভালো লাগে কথা বলবো আর কি। তো এটা আমার আসলে পার্সোনাল চয়েস। আপনারা ফার্স্ট পার্ট দেখতে পারেন পারফিউম রিলেটেড টকের জন্য। আর যদি মনে হয় যে দেশের নিয়ে যে কথাগুলো বলি আপনার ভালো লাগে, আপনার মতামত জানাতে পারেন। তো ফার্স্ট টপিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মানে পারফিউমের আসলে ভিনটেজ ব্যাচ কিংবা আপনার রিফর্মুলেশন, এই জিনিসগুলো আসলে কি। তো এগুলো খুব অনেকের কাছে একদম সিম্পল টার্ম, সবাই একদম জানেন, সবাই অনেকেই দক্ষ। বেসিক্যালি একটা পারফিউম যখন রিলিজ করা হয়, ধরেন ফর এক্সাম্পল 2023 বা 24 একটা পারফিউম রিলিজ হয়েছে, এটা একদম প্রথম ব্যাচ, একদম ব্র্যান্ড নিউ পারফিউম, ব্র্যান্ড নিউ ব্যাচ। তো নর্মালি একটা কোম্পানি যখন পারফিউম বানায়, কোনো একটা পারফিউম বানায়, ইউজুয়ালি 1 থেকে 2 বছর তারা ওই পারফিউমটাকে রিফর্মুলেট করে না, যদি পারফিউমটা মানে সাকসেসফুল হয়। হ্যাঁ, লঞ্চটা সাকসেসফুল হয়েছে, অনেক সেল হচ্ছে ওদের বোতল, কিংবা ধরেন ওদের অনেক মানে সাড়া পাইছে, তখন যেটা করে সেটা হচ্ছে ইউজুয়ালি অনেক কোম্পানি করে বা অনেক কোম্পানি করেও না। হ্যাঁ, বাট বড় বড় কোম্পানি যেগুলো করে সেটা অনেকটা বলতে গেলে লোভে পড়েই করে। যে ধরেন একটা বড় ব্র্যান্ড, ধরেন ডিওর বা শ্যানেল, হ্যাঁ, তো ধরেন ফার্স্ট যে ফর্মেশন ছিল, ধরেন 1-2 বছর বা 3 বছর পরে গিয়ে পারফিউমটা দেখবেন যখন আপনারা কিনতেছেন, একদম ফার্স্ট ব্যাচ যখন কিনছিলেন সেটার সঙ্গে আর মিলতেছে না নতুন ব্যাচের পারফরমেন্স কিংবা স্মেল। এটা অনেক সময় হয়ে থাকে যে একটু লাইট মনে হয় নতুনগুলো। তো অনেকে কমপ্লেন করে যে ভাই এটা ওয়াটার ডাউন। ওয়াটার ডাউন বলতে গেলে এটাকে পারফিউম অয়েলের কনসেন্ট্রেশন কমাই দিচ্ছে। এটা অনেক শিওর, অনেকে অনেকে বলতে পারে না শিওর হয়ে 100%, বাট হাই লাইকলি এটা আসলে রিফর্মুলেশন করা হয়। তো যখন রিফর্মুলেশন করা হয়, ডেফিনেটলি ওই পারফিউমগুলো আসলে অয়েল কমে গেলে যেটা হয় যে আপনার পারফিউমের যে আপনার লংজিভিটি, হ্যাঁ, যেটা আপনার মানে যতক্ষণ পারফরম্যান্স বা স্ট্রেংথ, ওই জিনিসটা কমে আসে। তো আবার একই সঙ্গে দেখা যায় যে একটা জিনিস আছে আমাদের মধ্যে অনেকে বিশ্বাস করেন, যেটা হচ্ছে যে একটা পারফিউম 1 বছর বা 2 বছর রাখলে ওটা ম্যাচুরেশন হয়ে মানে ওটা আসলে মলিকিউল ব্রেকডাউন ঘটে, ভিতরে অনেক কিছু হয়। তো এগুলো আমি তো মানে মানে কি বলবো, যে কেমিক্যালের বিষয়টা তো আমি যে বুঝি না, বা আমিও তো মানে কেমিস্ট না। বাট যেটা বুঝি সেটা হচ্ছে পারফিউম সময়ের সাথে সাথে অনেক সময় স্ট্রং হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় 3 কি 4-5 বছর পরে পারফিউম এক্সপায়ারও হয়ে যায়। ধরেন পারফিউমের টপ নোট নষ্ট হয়ে যায়, অনেক কিছুই হয়। তো এগুলো আসলে মিস্টেরিয়াস কিভাবে এগুলো কাজ করে। অনেক পারফিউম হচ্ছে আপনার, যদি অনেকে বলে ভালো মতো স্টোর করেন, ঠান্ডা রুমে অন্ধকারে স্টোর করেন, কোনো সানলাইট নাই, পারফিউম ভালো থাকে অনেকে বলে। বাট এটা আসলে আমি দেখছি অনেক সময় সত্যি না। ফর এক্সাম্পল আমার আব্বার একটা পারফিউম ছিল Fahrenheit 32। এটা সে কিনছিল ধরেন আপনার মালয়েশিয়া, অনেক আগে কিনছিল, আমার আম্মা গিফট দিচ্ছে মেবি। তো এটা সে ইউজ করে, কারণ আমার বাপেরই হচ্ছে যে ধরেন একটা পারফিউম সে ইউজ করে শেষ করবে, তারপর একটা খুলবে, আমাদের মতো না যে ঘুরে ঘুরে ইউজ করবে। তো তার মেবি ছিল হিগো বসের একটা বটল ছিল, ওটা ইউজ করতেছিল। এরপর যখন আমি ডিওরটা দেখি লুকায় রাখা, তখন আমি একদিন খুলছি, খুলে আমি জাস্ট ট্রাই করার জন্য দেখি যে টপ নোটটা একদম অ্যালকোহল হয়ে গেছে। সো একদম মানে ধরেন প্যাকড ফুল স্টিকার, উপরে সিডি লেখা থাকে যে ক্রিশ্চিয়ান ডিওর, ওই স্টিকার থাকা অবস্থায় একদম সিল্ড অবস্থায় পারফিউম ভিতরে নষ্ট হয়ে গেছে। তো এটা লাকেরও ব্যাপার, ওই পারফিউমটা খুব ডার্ক জায়গায় রাখা ছিল। তো এইটা একটা জিনিস। বাট যেটা ইউজুয়ালি হয়, আপনারা বলেন যে তাহলে আমরা কি ভিনটেজ খুঁজবো কোনো পারফিউমের। এখন ভিনটেজ খুঁজলে সবসময় পাওয়া যাবে এটা এমন না, অনেক পারফিউম ডিসকন্টিনিউ হয়ে যায়, অনেক পারফিউমের ভিনটেজ ব্যাচ খুব ডিফিকাল্ট খুঁজে পাওয়া। কারণ আপনাদের একটা এক্সাম্পল দিই, প্রাইম এক্সাম্পল উড বি মিডনাইট ইন প্যারিস, ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস। এই পারফিউমটা একসময় ধরেন 3,500, 3,000, 3,500 টাকায় পাওয়া যেত বাংলাদেশে সব জায়গায়। বিদেশে হয়তো 25 পাউন্ডে পাওয়া যেত। খুবই সহজলভ্য একটা পারফিউম ছিল, খুব সুন্দর বোতল। বা যখন ছিল মানুষ হয়তো কেয়ার করে নাই, যখন দেখছে হাইপ উঠছে একটা পারফিউমের, তারপর ধরেন পরে অনেক মানুষ খুঁজছে বা ডিসকন্টিনিউ হয়ে গেছে, তখন আর মানুষ একসময় আস্তে আস্তে খুঁজে পায়নি, ওর দাম অনেক বেড়ে গেছিল। এইটা একটা। আরেকটা হচ্ছে আপনার জন পল গটি আল্ট্রামেলের কাহিনী বলতে পারি আপনাদেরকে। জন পল গটি আল্ট্রামেল হচ্ছে আপনার লামালের একটা ক্লোন। লামালের ক্লোন হিসাবে এটা আপনার আমার খুব পছন্দের একটা পারফিউম। তো এখন এটা ডিসকন্টিনিউড। এটা একটা আগের ভার্সন ছিল, নাম ছিল বিপিআই, এটা আগের কোম্পানির আন্ডারে। এরপরে ওটা পুইক বা পুয়াশ, PUIG, এই কোম্পানিটা নিয়ে নেয়। তো ওরা যখন পারফিউমটা বানায় তখন বলে পারফিউমটা রিফর্মুলেটেড হয়েছে। বাট আমার সত্যি কথা বলতে স্মেল ওয়াইজ খুব ডিফারেন্স মনে হয় না, বাট পারফরমেন্স ইয়াস, আগেরটা যেটা ছিল বিপিআই ভার্সন
অনেক লং লাস্টিং। তো এটা আমার কাছে এখন 2 বোতল হয়তো মেবি এখন 30 ml বা 40 ml আছে। বাট আমার কথা হচ্ছে ভাই, আমি জাস্ট এতদিন পরে যে রিয়ালাইজ করলাম, পারফিউম যখন আপনি কিনবেন ইউজ করে ফেলা ভালো। একটা পারফিউমে ধরো আপনার কালেকশন অনেক বড়, অনেক পারফিউম ইউজ না করতে করতে নষ্ট হয়ে যায়। তো আমার সলিউশনটা হচ্ছে আপনার তখনই কিনবেন বা ভিনটেজ কিনবেন যদি আপনার পার্সোনালি খুব ক্রেভিং উঠে যে আমার পারফিউমটা খুঁজে বের করতেই হবে, যেমন এই পারফিউমটা এখন আর পাচ্ছি না, আমার খুঁজে বের করতে হবে, তখন আপনার আসলে টাকাটা ম্যাটার করে না। অনেকে টাকার চিন্তা না করে একটা পারফিউম ধরেন, মার্কেট এক সময় ছিল বুলগারি ম্যান ইন ব্ল্যাক, 4,500 5,000 টাকার পারফিউম ছিল। এই পারফিউমের দাম এখন 14-15 হাজার পর্যন্ত মার্কেটে প্রাইস আছে, আরও বেশিও আছে। তো অনেকে হয়তো এটা জাস্ট মেমোরির জন্য কিনে ফেলেন, হ্যাঁ, অথবা লিমিটেড এডিশন আরও বেশি টাকা দিয়ে কিনেন। তো টোটালি হচ্ছে আপনার উপরে। বাট সবসময় দেখা যায় যে একটা পারফিউমের একটা অল্টারনেটিভ থাকে। এটা হচ্ছে আমার সাজেশন যে অল্টারনেটিভ খুঁজবেন। একটা পারফিউম যে ওইটাই ইউজ করতে পারবে জীবন এমন কোনো কথা নাই। ধরেন ওই পারফিউম এখন আর বাজারে নাই, কোনো কোম্পানি বানায় না, কোনো দোকান আনে না, আপনি এটাকে আবার কাউকে অর্ডার দিয়ে প্রি অর্ডার দিয়ে আনাইলেন। এখন দেখবেন যে ওই পারফিউমটার দাম রেগুলার যে ছিল 5-6 হাজার টাকা, এখন আপনার 15-20 হাজার টাকা খরচ করতে হচ্ছে। ওই রেঞ্জে আপনি 4-5টা ওই টাইপের পারফিউম পাবেন, যেটা আপনার নট এক্স্যাক্টলি সেম বাট ওই ক্যাটাগরিতে পড়ে। তো আমার কথা হচ্ছে যে আই গো ফর ভ্যালিউ। আমার কাছে যদি মনে হয় যে এটা হাইপের জন্য শুধু দাম বেশি, আমি সেটা রেকমেন্ড করি না। তারপর মাঝে মাঝে সেন্টিমেন্টের যে বিষয়টা, এটাও ভ্যালু করি। যেমন থিওরি মিউগুলো, পিওর হ্যাভেন, পিওর মল্ট, এগুলো আসলে প্রাইসলেস পারফিউম। এগুলো আপনি এখন মার্কেটে পাবেন না। এগুলো এখন আমি নিজেও বেচছি, একটা পিওর হ্যাভেন বা পিওর মল্ট বেচছিলাম 25,000 টাকা বা 22,000 টাকা, আলট্রাজেস বেচছিলাম ওরকম 20,000 প্লাস দিয়ে। তো এগুলো আসলে একসময় এত দাম ছিল না, বাট মানুষের যেহেতু একটা মানে ঝোঁক আছে যে আমি এটা কালেক্ট করতে হবে, অনেকে কিনে নেয়। তো এটা আমি সাজেস্ট করবো যে আপনার যদি বাজেট নিয়ে চিন্তায় থাকেন, ডিসকাউন্টেড পারফিউম অ্যাকোডিজিও প্রফুমো লাস্ট এক্সাম্পল, ম্যাগনেটিক ক্যাপ আর নর্মাল ক্যাপ, দ্যাটস দ্য ডিফারেন্স, হ্যাঁ। এবং এছাড়া হচ্ছে সামনের লেখাটা হালকা একটু শাইনি, আর একটা লেখা হচ্ছে একটু সাদা। তো দুইটা একই জিনিস অলমোস্ট, বাট মেবি ম্যাগনেটিক ক্যাপ যেটা একটু বেশি লাস্ট করতো। তো ওইটার জন্য আপনার 75 ml দাম 17,000 টাকা, অথচ আপনি একটা পারফিউম কিনলে 125 ml ওর চেয়ে কম দামে পাচ্ছেন। তো এইগুলোতে আসলে বেসিক্যালি হচ্ছে অলমোস্ট কাছাকাছি পারফিউম। তো আপনি সবগুলো রিভিউ দেখবেন বেশি করে একটা পারফিউমের, কমিউনিটিতে আস্ক করবেন। সরি, ঠান্ডাটা এখন যায় নাই, কাশি এখন। আমরা বিগত 1 সপ্তাহ ধরে আসলে মানে যেহেতু জানেন দেশের অবস্থা ভালো না, আমরা রাত জেগে পাহারা দিচ্ছিলাম। সো পাহারা দিতে রাত না ঘুমানোর কারণে ঠান্ডা জ্বর লেগে টেগে অবস্থা একদম খারাপ, কয়েকদিন ভিডিও করতে পারি নাই। তো এটা হচ্ছে আপনার রিফর্মুলেশন ইস্যু। সো রিফর্মুলেশন ইস্যু যদি থেকে থাকে, আপনার ডাউট থাকে, পারফিউমটা অ্যাভয়েড করে যান, টোটালি অ্যাভয়েড করে যান। আর ভিন্টেজ যদি খুঁজতে হয়, মেবি আপনারা আমাদের পারফিউম মার্কেট প্লেস গ্রুপে দেখবেন যে মাঝে মাঝে অনেকে পার্সিয়াল সেল করে আপনারা নিতে পারেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মানে এখন পারফিউমের প্রাইস, এটা নিয়ে একটু কথা বলি। এটা আসলে এখন খুবই খারাপ অবস্থা। টু বি অনেস্ট, আমার পারফিউম কিনা আগের চেয়ে অনেক কমাই দিছি, এবং যেগুলো কিনি সেগুলো ধরেন খুব বেশি যদি ক্রেভিংস না হয়, নিশ বাই ডিজাইন আমি কেনার চেষ্টা কম করি। কিছু কিছু পারফিউম চোখে পড়ে হয়তো যে ও আর পাওয়া যাবে না, একটা কালেক্ট করে রাখি, হ্যাঁ, এরকম অনেক সময় কিনে ফেলি। তো যেমন ধরেন সিকে রিভিল, একটা পারফিউম এখন ডিসকন্টিনিউ, কয়দিন পর পাওয়া যাবে না। তো ধরেন টানহিলস আইকন আমার অলওয়েজ লাগে, একটা ব্যাকআপ লাগে। সিডি নিম, ক্লাব নিম ইন্টেন্সম্যান, ইডিপি। তো এগুলো হচ্ছে মোটামুটি এগ্রিয়েবল প্রাইসের মধ্যে থাকে। বাট কিছু কিছু পারফিউম ধরেন এখন দাম যেরকম বাড়ছে, আমি এই পারফিউমগুলো হয়তো এর আগে 1 মাস আগে বা 2 মাস আগে ধরেন 2-3 হাজার টাকা কমে কিনছি। তখন পারফিউমগুলো কিনতে গেলে আসলে মানে প্রাইসের দিকে দেখলে আমার কাছে ওগুলো প্র্যাকটিক্যাল মনে হয় না। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা চাইলে নিজেরাও চিন্তা করে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে প্রাইস ইজ নট এন ইস্যু ওয়ান্স এগেন। আর আপনার যদি মনে হয় যে আমার দরকার, আই লাইক ইট, ইটস নট এ প্রবলেম, গো ফর ইট, নো প্রবলেম। বাট এখন আসলে পারফিউমের দাম অনেক অনেক বেশি। একটা মনব্লং এক্সপ্লোরার যখন শুরুতে মার্কেটে আসছিল, এটা আপনার একসময় বেচা হয়তো 4,200 4,200 থেকে 4,500 এরকম রেঞ্জ ছিল। এই পারফিউমের দাম এখন 6,500, 6,700, 7,000 সামথিং 100 ml এর দাম। ইটস নট ওয়ার্থ ইট ফর মি। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। বাট এগেন, এই পারফিউমের এই জিনিসগুলো কিন্তু টোটালি সাবজেক্টিভ। কার কোন স্মেল ভালো লাগবে, কোনটা আপনি লংজিভিটি পাচ্ছেন, একজন পাচ্ছে না, এগুলো সবগুলোই ডিপেন্ড করবে আপনি কোথায় আছেন, এসির মধ্যে আছেন, বাইরে আছেন, ঘরে আছেন, অফিসে আছেন, কিংবা আপনার স্কিন কেমিস্ট্রি কেমন, আপনার স্কিন অয়েলি কিনা, কিংবা আপনার অনেক ঘামেন কিনা। যদি অনেক ঘামেন বা যদি হিউমিডিটি অনেক বেশি থাকে, যে কোনো পারফিউম পারফরমেন্স ইস্যু থাকবে। তো এই বিষয়গুলো। তো সেকেন্ড পার্টে একটা কথা বলবো, সেকেন্ড পার্টে দেশ নিয়ে কথা বলি একটু। সেটা হচ্ছে যে আমাদের লাইফে আসলে মানে স্বাধীনতা কেন প্রয়োজন। সবাই অনেকে বাংলাদেশে এখন বলেন যে আমরা আসলে নতুন করে স্বাধীনতা পাইছি, এবং এটার অনেক বড় সিগনিফিকেন্স আছে। এখন বাজে হচ্ছে আপনার রাত 1:30। তো আজকে যে 15ই আগস্ট, খুব একটা মানে জমকালো এখন আর নাই। আপনারা জানেন যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ছিল, এটা অফিসিয়ালি মোস্ট প্রবলি এখন ক্যান্সেল করা হবে। তো এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। সবগুলোর সঙ্গে একটা সময় একটা জিনিসটা মানে জড়িত, এবং আমি চেষ্টা করবো যত সম্ভব মানে সেন্সিটিভিটি এবং সম্মান বজায় রেখে কথা বলতে সবার প্রতি, যে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে। বিকজ আমাদের সবাইকে পারস্পরিক সম্মানটা দেওয়া দরকার। কারণ না হলে আমাদের সঙ্গে আসলে পশুর কোনো পার্থক্য থাকবে না। যদিও আমি বলি পশু আসলে আমাদের চেয়ে ভালো, পশু পাখি আমাদের মতো না, ওরা অনেক ভালো। বাট পশু বলতে যেটা মিন করে যে ওদের আসলে কোনো বোধ নাই, এটা মিন করে।
তো যেটা হচ্ছে যে ধরেন আপনি যখন ক্ষমতায় আছেন, হ্যাঁ? যান একদম ওখান থেকেই বলি। যখন ক্ষমতায় আছেন অনেক সময় হয় কি ক্ষমতার মানে মোহে অনেকে অন্ধ হয়ে যান। অন্ধ হয়ে যান এই অর্থে যে তারা ধরাকে সরাজ্ঞান শুরু করেন, কাউকে কাউন্ট করেন না এবং কাউকে সম্মান দিতে চান না। অপোজিশনে যারা আছে তাদেরকে সম্মান দিতে চান না। দমন নিপীড়ন চালান। তাদের কথা বলার যে শেষ একটা প্ল্যাটফর্ম যে আপনি ধরেন রেজিস্ট্যান্স করতে পারতেছেন না কোনো অন্যায়ের বিরুদ্ধে। ধরেন আপনি প্রতিবাদ করতে পারতেছেন না। কিন্তু আপনি ধরেন এটলিস্ট একটা Facebook পোস্ট কিংবা একটা স্ট্যাটাস দিয়ে লিখতে পারলেন কিংবা একটা ওপেন জায়গায় বলতে পারলেন চায়ের দোকানে যে আমি এটাকে সাপোর্ট করি না। একটা যেকোনো জিনিসই হোক। এইটা বলার যদি রাইট না থাকে আপনার, আপনি যদি ভয়ের চোটে বলতে না পারেন, আপনি যদি ওই সময় কিছু বলার পরে আপনাকে বলবে যে, ভাই কথা বলেন না, এগুলো সময় ভালো না।" তখন আপনি বুঝবেন আপনার দেশ ভালো নাই এবং আপনি মু মানে মুগ্ধ না বলতেছি, মুগ্ধ অ্যাকচুয়ালি আমাদের শহীদ ভাই। আপনি আসলে আ মানে মুক্ত না। ওকে? যেমন মুগ্ধ আমাদের ভাই, হ্যাঁ? আমাদের দেশের জন্য জীবন দিয়ে গেছে। ঠিক আছে? ও পানি দিতে গিয়ে ওকে ওর জীবন নিয়ে নেওয়া হয়েছে, রাইট? তো ওর হাতে ছিল পানির বোতল, আরেকজনের হাতে ছিল বন্দুক। তো পার্থক্যটা এখানেই যে মানুষ মানুষকে দেখেন আমি এখানে কোনো আ আক্রমণের কথা বলতেছি না, কোনো কাউকে অ্যাটাক করার কথা বলছি না। জাস্ট সিম্পলি আমার মনের ভাব প্রকাশ করতেছি, হ্যাঁ? একদম সিম্পলি। এইটাও যদি কারো ভয়ের কারণ হয়, এটা যদি কারো মনে হয় যে এটা আমার থ্রেটনিং, এটা আমি পছন্দ করছি না, থামাতে হবে, থ্রেট দিতে হবে, তখনই আপনি বুঝবেন যে কিছু সামথিং ইজ রং। তখনই আপনার মানে ওই বেসিক যে রাইটটা আপনার নাই, ওইটাই একটা সমস্যা। তো আমি একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে কথা বলতে চাই যে অনেক টপিকই আছে বাট পার্টিকুলার গ্রুপটা হচ্ছে এরকম যে সরকারি দলের কথা আজকে কথা বলবো না। কারা কি করছে, চুরি করছে, কোথায় কার টাকা মেরে দিছে কিংবা অ জুলুম করছে, আয়নাঘর এগুলো নিয়ে কথা বলবো না। বাট কিছু পার্টিকুলার লোক আমাদের মধ্যে লুকায়ে থাকে, মানুষ লুকায়ে থাকে। এই লোকগুলো থেকে আপনি একটু সাবধানে থাকবেন। এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। আপনারা নিজেই চিন্তা করে দেখেন বিষয়টা নিয়ে এবং টোটালি আপনাদের ফ্রিডমের উপর ছেড়ে দিলাম জিনিসটা। আপনারা চিন্তা করে দেখেন কিরকম। কিছু গ্রুপ আছে তারা হচ্ছে কি সুবিধাবাদী। সুবিধাবাদী এই অর্থে যে যখন যে সরকার থাকে, যা পাওয়ারে থাকে তাদের পা চেটে চলতে চায় এবং তারা সবসময় অ্যাডভান্টেজ নিতে চায়। তারা অফকোর্স সরকারের সঙ্গে মিলে আপনার কাজ করতে হবে। ধরেন মিডিয়া হোক, নিউজ হোক, আর্টিস্ট হোক, সেলিব্রিটি হোক কিংবা ধরেন বিজনেসম্যান হোক। হ্যাঁ, এটা আমি বুঝি যে সরকার যখন থাকে আপনার যেহেতু বিজনেস, হ্যাঁ? আপনার যে বেঁচে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি একটা মানে হতে পারে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকারের সাথে। there is nothing wrong with it. আপনি ধরেন যেই দলই করেন এটা টোটালি আপনার একটা মানে বলব যে অধিকার। আপনি ধরেন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি যেটাই আপনি করেন, আপনি যদি আমার রাইট নষ্ট না করতেছেন, আমি আপনাকে ফুলি রেসপেক্ট করি। আপনি আমার পা মারাচ্ছেন না, রাইট? এবং আপনি আমাকে জোরপূর্বক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করছেন, তাহলে আমি আপনার ভিউকে সম্মান করি। বাট যদি দেখা যায় যে আপনি আমাকে ইনফ্লুয়েন্স করতে যাচ্ছেন, আপনি আমাকে মানে কি বলবো যে প্রভাবিত করতে যাচ্ছেন যে আপনি এরকম, সো আমার এরকম হইতে হবে বা এরকম বলতে হবে, আপনার সঙ্গে আমার এগ্রি করতে হবে। আপনাকে আপনি যদি বলেন ভাই চেতনা, আমার চেতনা, আপনার চেতনাতে বিশ্বাস করতে হবে, নট নেসেসারিলি। আমার যেটা ভালো লাগবে, আমার যেটা ফিল করবো যে রাইট, সেটাই আমি করব। কারণ আপনি আপনার কথা বলতে পারেন, ইউ ক্যান ট্রাই টু মেবি ইনফ্লুয়েন্স মি ইন সাচ এ ওয়ে যে আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতে পারেন কিংবা যুক্তি তর্কে বোঝাতে পারেন। বাট কখনো মানে একটা ডায়ালগ আছে হিন্দি সিনেমাতে 'সরকার' মুভির। এটা যারা দেখছেন অমিতাভ বচ্চনের একটা মাস্টারপিস। সেটার মধ্যে একটা ডায়ালগ ছিল যে না অমিতাভ বচ্চন না, একটা ভিলেনের ডায়ালগ থাকে। উনি বলে যে আ "কোই ভি" আপনার আমি তো আবার জয়ের মতো হিন্দি বলা শুরু করছি। আমিও জয়, ওও জয়। সরি। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে বলে যে মানে বেসিক্যালি হচ্ছে কোন ডিসিশন ইলেকশনের মাধ্যমে হওয়া উচিত। আ মানে জোরপূর্বক না, হ্যাঁ? "কোই ভি ফैसला चुनाव से होना चाहिए, दबाव से नहीं।" ইয়েস, আমার হিন্দি জয়ের চেয়ে বেটার। ওকে? সো এই কথাটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট কেন যে মানুষকে সিলেক্ট করার একটা পাওয়ার দিতে হবে, একটা ফ্রিডম দিতে হবে যে মানুষকে যদি আপনি বিশ্বাস না করেন, মানুষকে আপনি ভালো না বাসেন, হ্যাঁ? মানুষকে আপনি একটা জিনিস সারাক্ষণ মিথ্যা কথা বলে এই একটা চেতনা ভাঙ্গায় খাওয়া কিংবা একটা মানে ফালতু একটা জিনিস বছরের পর বছর অভিনয়, নেকা, কান্না এসব করে যান। মানুষ আপনার প্রতি আস্থা হারায় ফেলবে। একদিকে আপনার করাপশন হচ্ছে, একদিকে চুরি হচ্ছে, একদিকে বাচ্চাদের মানুষদেরকে অবিচারে গুলি করা হচ্ছে, আপনার ওদিকে একটা বিল্ডিং ভাঙা নিয়ে আপনার মন খারাপ। এগুলো দেখেই তো মানুষ আসলে ঘৃণা জন্মাইছে, তাই না? আপনার এই মানুষের তো রাগ কেন আজকে? রাগটা তো আসলে আমাদের বঙ্গবন্ধুর প্রতি না, সত্যি কথা বলতে। আমাদের এই দলটা যে কাজগুলো করতেছে পাওয়ার পেয়ে, এইটার উপরে রাগ, রাইট? তো যেই দলই আসুক, এই দলের পর যেকোনো দলই একইভাবে কাজ করার চেষ্টা করে যে আমার ও মানে পলিটিক্স আসার মেইন কারণটা হচ্ছে বিজনেস করা। এই যদি থাকে তাহলে ভাই আপনার যেকোনো দলই হোক, আওয়ামী লীগ, বিএনপি যেই হোক, জাতীয় পার্টি যেই আসুক, তারা একই কাজই করবে। তো আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের আসলে ফ্রিডমটা এখানে। তো যাদের নিয়ে কথা বলছিলাম সুবিধাবাদী, তারা কি করে যখন যে সরকার আসে তখন তাদের সঙ্গে রং বদলায় ফেলে। যখন নীল দল আসলে নীল দল হয়ে যায়। আবার যখন লাল দল আসে তারা লাল দল হয়ে যায় এবং তারা সবসময় টিকে থাকে। তাদের বিজনেস টিকে থাকে, তাদের ধান্দাবাজি টিকে থাকে। তাদের আসলে দেশের প্রতি কোনো মানে রেসপন্সিবিলিটি নাই। একই সঙ্গে তাদের দেশের প্রতি কোনো সেন্টিমেন্ট কাজ করে না। তো এই ধরনের অনেক সেলিব্রিটি আমরা দেখছি যারা হচ্ছে যে দরকার নাই বা অতিরিক্ত তেলবাজি করে, হ্যাঁ? যেমন এমন তেল আপা একটা গান শোনাই মা, মানে আপনারা দেখছেন যে এই ধরনের তেলবাজ। তারা হচ্ছে কি যে ৳১ র সিনেমা করে, হ্যাঁ?
এই এক্সট্রা তেলগুলো তাদের মারার দরকার নেই, তারপর তারা মারে, এটা তাদের পার্সোনাল বিষয় হইতেই পারে, তাদের একটা দরকার আছে, টাকা পয়সা কিংবা একটা ফ্ল্যাটের দরকার আছে, হইতে পারে। বাট আপনি একজন অনেক বড় সেলিব্রিটি, সবাই আপনাকে সম্মান করে, একজন ক্রিকেটার আপনি, যত আপনি একজন গায়ক কিংবা আপনি একজন অভিনেতা, আপনার অনেক খ্যাতি সারা দেশ জুড়ে, কিন্তু আপনি সেই প্ল্যাটফর্মটাকে ভুল কাজে লাগাচ্ছেন। আপনার দেশে যখন আমার সাধারণ মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে, বুকে গুলি করা হচ্ছে, মানুষকে পিটানো হচ্ছে, তাদের পরে সন্ত্রাস করা হচ্ছে, ওই সময় আপনি হলিডে করে বেড়াচ্ছেন, হাততালি দিয়ে গান গাচ্ছেন, আপনি টোটালি দেখাচ্ছেন যে আপনি ওই ওদের সাথে কোনো সিম্প্যাথাইজ করতেছেন না। তখন হয় কি, মানুষের আপনার প্রতি যে ভালোবাসা থাকে ওটা ঘৃণায় রূপান্তরিত হয়। তো এটা আপনারা দেখছেন, সম্মান এমন একটা জিনিস, পাওয়ার এমন একটা জিনিস, আজকে আছে কালকে নাই। হ্যাঁ, কিছুদিনের ব্যবধানের মধ্যে খুব পাওয়ারফুল লোকজন এখন হাতের মধ্যে রশি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আসলে মানে মানুষের প্রতি অন্যায়ের জন্য একটা পাপ হয়, পাপের শাস্তি হয়। এগুলো আপনার যত মিথ্যা কথা, যত কিছু করেন, আপনি একদম টপ থেকে মাটিতে পড়ে যাবেন এবং আপনার কিছুই আর মানে নিয়ে যেতে পারবেন না। তো আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো, আপনারা যেই দলই করেন, যেটাতেই বিশ্বাস করেন, আপনারা যদি ধরেন এখনো মনে করেন যে মানে আমরা এখন মানে আওয়ামী লীগকে সাপোর্ট করি কিংবা আপনার এই দলকে সাপোর্ট করি, এটা টোটালি আপনার ফ্রিডম। এখানে কেউ আপনার কিছু বলার রাইট রাখে না। কেউ যদি আজকে এসে বলে আমার সামনে যে ভাই আমি এই দল করি, এখন আমি তাকে রেসপেক্ট করবো, কারণ আপনার সে অধিকার আছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনার আমার ওই দল করতে হবে, তাহলে হবে না। সেক্ষেত্রে সেটা মানে স্বাধীন দেশের কথাবার্তা হতে পারে না। তো আস্তে আস্তে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, একজনের সঙ্গে একজনের সহাবস্থান, মানে কোএক্সিস্টেন্স। হ্যাঁ, যে আপনি ধরেন এক দল করেন, আমি এক দল করি, বাট আমরা একজনকে সম্মানটা করি। ধরেন আপনি খুব রিলিজিয়াস, আমি হয়তো রিলিজিয়াস না। আপনি কালচারাল, আমি কালচারাল, আপনি কালচারাল না। তো এখন ধরেন এসে আপনি আমাকে বলছেন ভাই গান বাজনা শয়তানি, এগুলো এই ধরনের লাইন টাইন বলে জিনিস উস্কায় দেওয়ার মতো হয়। আবার যদি কেউ গিয়ে বলে দাড়ি টুপি রাখেন, আপনি রাজাকার কিংবা শিবির করেন, এই জাতীয় কথাবার্তা আমরা যদি আস্তে আস্তে বলা বন্ধ করি কিংবা একজনকে চিনি, আপনি কিন্তু আসলে দেখবেন মানুষ কিন্তু আসলে ম্যাক্সিমাম মানুষের দেশে খারাপ হতে পারে না। কিছু থাকে দুষ্টু, কিছু থাকে খারাপ, তার সবসময় চেষ্টা করে দেশে একটা মানে দুই নাম্বারই করি, মানুষের সঙ্গে ঝগড়া লাগাই এবং দেশে একটা গ্যাঞ্জাম লাগাই এবং আমার মানে দুষ্টু যে ইয়েগুলো আছে, মানে ধান্দাগুলো আছে, সেগুলোকে চরিতার্থ করার জন্য বা মানে বাস্তবায়ন করার জন্য আমি কিছু ধান্দাবাজি করি, যেটা তো হচ্ছে মানুষের আসলে আমার ওগুলোতে কোনো মানে আমি দেখাচ্ছি এক, আমি মানুষ আরেক, মানে মুনাফিক টাইপের চরিত্র। তো আমরা যদি আস্তে আস্তে একজনকে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যারা প্রাইভেট ভার্সিটি কিংবা পাবলিক ভার্সিটি, যারা মাদ্রাসায় পড়ে কিংবা যারা গ্রামে থাকে, তো তাদের একজনের প্রতি ঘৃণা তখনই আসবে যখন তাদের মধ্যে বৈষম্য থাকবে। তারা অনেক রিচ একজন, আরেকজন হচ্ছে অত রিচ না, তখন একজনকে ভয় পাবে। তো এই ভয় থেকে আসলে মানুষের প্রতি মানুষের মানে ঘৃণাটা জন্মায় এবং মানুষের প্রতি মানুষের আসলে দূরত্ব বেড়ে যায়। তো আমরা রিসেন্ট কয়েকদিনে ৭ দিনে আমরা হচ্ছে আমাদের নেইবারদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, যারা আমরা রাস্তায় পাহারা দিচ্ছি, আপনারাও দিচ্ছেন। তো দেখবেন যে অনেকের সঙ্গে আপনার পরিচয় ছিল না, কিন্তু এখন পরিচয় হয়েছে। তো কেউ কেউ হয়তো একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে আপনার চেয়ে, বাট সবার সঙ্গে সবার একটা কমন জিনিস মিলে কি, সবাই চাচ্ছে যে আমাদের এরিয়াটাকে সেফ রাখি, সবাই এক জায়গায় জড়ো হয়েছি এবং আমরা সবাই মিলে চাটা খাই, আড্ডা দিই। তো এইটা আসলে ইম্পর্টেন্ট। আপনাদের একদম একটা জিনিস একদম সিম্পল বেসিক মাথায় রাখবেন, যখনই দেখবেন কেউ আপনাদেরকে এক্সট্রিম কিছু বোঝানোর চেষ্টা করতেছে, এটা আমি হই, যে কেউই হোক, আপনার উপর চাপা যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা আপনি বুঝেন ভাই, এটা কিন্তু এরকম চলেন, আপনাকে মাথায় আপনার মধ্যে একটা প্রভাব বিস্তার করে আপনাকে এটা বাজে কাজ করায়নি কিংবা এক্সট্রিম কাজ করায়নি, মাথায় কাঁঠাল ভেঙে খাই, অথবা আপনাকে মানে এটা হচ্ছে একটা গ্রুপ। আরেকটা হচ্ছে যে যখন আপনাদেরকে মানে ধরেন কিভাবে বলবো, যে একটা দলের পরিচয়ে পরিচিত করার চেষ্টা হচ্ছে যে আপনি এই দলেরই, আপনি মনুষ্যত্বের দলে নাই, আপনি এই দল করেন এবং আপনি ধর্ম করেন খুব জোরালোভাবে, আর বাকিদেরকে আপনার গুনতে হবে না, তাদেরকে আপনি হেট করেন। এই ধরনের যখন আপনি এক্সট্রিম মাইন্ডসেট আপনার কেউ দেখাবে, তাদের থেকে সভয়ে এড়ায় চলবেন। আপনি যেটাই করেন, যেটাই পছন্দ করেন, দেখবেন যে কারোর প্রতি অন্যায় হচ্ছে। অন্যায়টাকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার সঙ্গে আর আপনার শত্রুদের কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। সবাই, আমরা জানি না দেশে কি হতে যাচ্ছে। আমাদের দেশে আসলে এখন অনেক ক্রাইসিস, সামনে আরো খারাপ টাইম আসবে, হয়তোবা চ্যালেঞ্জিং টাইম আসবে। ফাইন্যান্সিয়াল স্পেশালি আমাদের খুব খারাপ টাইম যাচ্ছে, সবারই বিজনেসের অবস্থা ডাউন, চাকরির অবস্থা ডাউন, কাজ এবং জিনিসপত্রের দাম সব মিলায়। তো এগুলো আসলে স্থিতিশীল হতে সময় লাগবে, বাট আমরা আসলে আমাদের সরকার যেই আসবে, আমাদের তাদের প্রতি পূর্ণ সম্মান এবং আস্থা রাখা উচিত। এছাড়া আমাদের কিছু করারও নাই। এবং আশা করি যে আমাদের স্টুডেন্টরা যেই সাহসটা দেখাইছেন, তারা এখন দেশে আসছেন সব জায়গায়, এই জিনিসটা তারা সবসময় চালায় যাবেন। যারাই অন্যায় করবে, এখন যদি এই সরকার, নতুন সরকারও কোনো ভুল পদক্ষেপ নেয়, তার বিরুদ্ধে যেন প্রোটেস্ট করার রাইট আমাদের থাকে। আমরা যেন দলকা না হই, ব্যক্তি পূজা না করি। শব্দটা খুব স্ট্রং, অনেকে বলবেন যে এটা ঠিক শব্দ না, বাট বাংলাদেশে এটার চর্চা আছে। এরকম অনেক দেশই চর্চা আছে যে একজনকে নিয়ে এমন মাতামাতি, তার কোনো দোষ আপনাদের চোখে পড়ে না। মানুষ মাত্রই দোষ ভুল থাকবে এবং মানুষ কখনোই পারফেক্ট না। লিডার যেই হোক যাই হোক, তাদের ডিসিশন যদি ভুল হয়, অন্যায় হয়, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। ভালো কাজ করলে আমাদের আবার সাপোর্টও করা উচিত। তো আমি চাইবো যে প্লিজ আমাকে এই জিনিসটাও রেসপেক্ট করবেন, যারা আমাকে চেনেন বা জানেন, যে আমি যেই মতাদর্শে আছি, আমি যদি আজকে দাঁড়ায় বলি যে ভাই আমি কোনো দল করি না, আমি দেশ করি, আপনার কথাটা আমার রেসপেক্ট করে বিশ্বাস করতে হবে। আপনি এসে যদি চাপাই দেন না না ভাই আপনি ওইটা, তাহলে আমার কিছু আর বলার নাই।
ঠিক আছে? তো আমি চাই যে কমিউনিটি নিয়ে কাজ করতে, মানুষের ভালো চাই এবং যে ইউনিটিটা আমরা লাস্ট কয়েক দিন বা ১ মাস ২ মাস দেখছি মানুষের মধ্যে, এইটা যেন বজায় থাকে। সৌহার্দ্য, সম্প্রীতি মানুষের মধ্যে আপনারা অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তাদেরকে কখনো পর ভাববেন না, তাদেরকে কখনো সংখ্যালঘু বলবেন না। এই জিনিসগুলো খুব বাজে শোনায় শুনতে। বাট একই সঙ্গে আবার যারা মানে ওই টার্মটা ইউজ করে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন, এটাও কইরেন না। বিকজ আপনাদের আমার মনে হয় না যে এই দেশের মধ্যে যেরকম ট্রিটমেন্ট সবাই সবাইকে করে, হ্যাঁ, অনেক সময় অন্যায় হয়। মানুষ অনেক সময় জেনারেলাইজ করে, বাট সব তো একরকম না। তো আমাদের দেশে সবাই মিলেই আমরা থাকি। হ্যাঁ? তো আমাদের দেশে এরকম বৈষম্যমূলক আচরণ আমার মনে হয় না তেমন একটা হয় যেটা অনেক দেশে হয়। এবং আমাদের দেশে অনেক, আমি বলব যে মানে অফকোর্স অনেক খারাপ কাজের মধ্যেও আমাদের দেশে অনেক ভালো, ভালো জিনিসও হয়। তো আপনারা এই জিনিসগুলো জাস্ট একটু সম্মান করবেন সবাইকে। যে যেরকমই হোক, আপনাকে যদি মানে মানে হার্ট না করে, আপনার তার প্রতি সম্মানটা বজায় রাখা উচিত। ওকে? এবং আ অনেকে বলেন ধর্ম যার, যার ইয়ে নেই, উৎসব সবার। এরকম সময় আমি বলব যে ভাই, ধর্ম যার, যার আ বাট মানে চয়েস সবার। এরকম একটা জিনিস যে, যে যেটাতেই বিশ্বাস করুক। আপনাকে যদি সে হার্ট না করে, তাকে আপনি কখনো হার্ট করবেন না। যার হাতে কলম আছে, যে একটা মুখে কথা বলে, তার জবাব আপনি আ ফ গায়ের মাসল দিয়ে বা অস্ত্র দিয়ে দিয়েন না। পারলে মুখ দিয়ে দেন, না হলে ভেবেচিন্তে কিছু বের করে তারপরে দেন। এটাই হচ্ছে ফেয়ারনেস। সো ফেয়ার ভাবে খেলেন, সবাই ফেয়ার থাকেন, তাহলে দেশ সুন্দর হবে। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আশা করি কথা হবে। এবং আমি আসলে আরো কিছুদিন রেস্ট দরকার। শরীরের উপর অনেকদিন অনেক কিছু গেছে। মেন্টালি অনেক ট্রমা দিয়ে গেছি সবার মতোই। আশা করি আস্তে, আস্তে হয়তোবা দেশটা আবার নরমাল হয়ে আসবে। ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।